পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10 ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে একটি অংশ প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব এই বিষয়ের উপর একটি ভিডিওতে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমে প্রাচ্য ও পাশ্চাত্য এই যে শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব অর্থাৎ পড়াশোনা বা শিক্ষা সংক্রান্ত একটি দ্বন্দ্ব বা ঝামেলা উপস্থিত হয়েছিল, এই ঝামেলার পেছনের কারণটা কি সেটা আলোচনা করব। প্রথমে আলোচনা করব প্রাচ্য এবং পাশ্চাত্য কি। প্রাচ্য বলতে কি বোঝায় এবং পাশ্চাত্য বলতে কি বোঝায়। প্রাচ্য মানে মূলত পূর্ব দেশীয়, যা মূলত এশিয়া মহাদেশের দেশকে বোঝায়। আর পাশ্চাত্য বলতে ইউরোপ আমেরিকাকে বোঝানো হয়। এই প্রাচ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতি বা কালচার এবং জীবনধারা বা জীবন চর্চা কিন্তু সম্পূর্ণই আলাদা, বিপরীত। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন চলছে, মূলত ভারতবর্ষে কোম্পানির শাসন চলছে, সেই কোম্পানির শাসনকালে আহ, শিক্ষা সংক্রান্ত বিষয়ে যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থমূল্য বা টাকা ব্যয় করার কথা বলা হয়েছিল বা খরচ করার কথা বলা হয়েছিল, সেই টাকা কোন শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হবে, অর্থাৎ প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে বা আমাদের এশীয় দেশের যে ভাষা বা এশীয় দেশের যে সমস্ত বিষয় রয়েছে সেই শিক্ষার ক্ষেত্রে, না পাশ্চাত্য বা ইংরেজি ভাষা বা ইংরেজি সাহিত্য বিজ্ঞান সেই ক্ষেত্রে ব্যয় করা হবে। এই নিয়ে একটি জটিলতা তৈরি হয়, একটি সমস্যা তৈরি হয়। সেই ক্ষেত্রে যে দ্বন্দ্ব বা সমস্যা তৈরি হয়েছিল সেটাকেই বলা হয় প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। এখানে একটি ছবি আমি দিয়েছি। এটি ইংল্যান্ডের পার্লামেন্ট 1813 সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইন, এখানে একটি সনদ আইনের একটি কপির ছবি আমি দিয়েছি। এই চার্টার অ্যাক্টে ইংল্যান্ডের পার্লামেন্টে 1813 সালে চার্টার অ্যাক্টে বা সনদ আইনের 43 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেলে বলা হয় যে জনশিক্ষা বা পাবলিকের এডুকেশনের ক্ষেত্রে বছরে 1 লক্ষ টাকা ব্যয় করা হবে। বছরে 1 লক্ষ টাকা, সেই সময়ের 1 লক্ষ টাকা কিন্তু অনেক পরিমাণ টাকা, সেই টাকা ব্যয় করা হবে। সেই ক্ষেত্রে 1823 সালে জিসিপিআই বা সংক্ষেপে জিসিপিআই বা পুরোভাবে বললে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা বাংলায় বললে জনশিক্ষা কমিটি গঠিত হয়। বলা হয় যে এই যে টাকা, সেই টাকায় কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হবে। এই রকম পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এই যে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা উঠল, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনও গঠিত হলো এবং চার্টার অ্যাক্টে 1813 সালের চার্টার অ্যাক্টে 1 লক্ষ টাকা জনশিক্ষা ব্যয় করার কথা বলা হলো। তার পরিপ্রেক্ষিতে রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে, যিনি ছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া 1823 থেকে 1828, এই সময়কালে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। এখানে পাশাপাশি দুটো ছবি আমি দিয়েছি, একদিকে রাজা রামমোহন রায়ের ছবি, একদিকে লর্ড আর্মহার্স্ট, যিনি 1823 থেকে 1828 খ্রিস্টাব্দের এই সময়কালে ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন। রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে কি চিঠি লিখলেন? তিনি বললেন যে এই যে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হচ্ছে, এতে এই টাকাটা যাতে ইংরেজি এবং আধুনিক বিজ্ঞান শেখানো হয়। আগে সংস্কৃত, আরবি, ফার্সি এই সমস্ত কিছুই কিন্তু শেখানো হতো ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। লর্ড আর্মহার্স্টকে কিন্তু তিনি চিঠি লিখলেন। পরবর্তী সময়ে লর্ড আর্মহার্স্ট তিনি কিন্তু আর গভর্নর জেনারেল রইলেন না। 1828 খ্রিস্টাব্দে লর্ড আর্মহার্স্টের জায়গায় এলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি 1828 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কিন্তু গভর্নর জেনারেল ছিলেন। এখানে একটি ছবি দিয়ে দিয়েছি লর্ড উইলিয়াম বেন্টিং এর। এই লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব হলেন টমাস ব্যাবিংটন মেকলে, যিনি আবার এই যে আগে বলেছি জিসিপিআই বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতিও হলেন। এরপরে টমাস ব্যাবিংটন মেকলের কথাও বললাম যে তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব। টমাস ব্যাবিংটন মেকলে তিনি জিসিপিআই এরও সভাপতি হলেন। কোন পদ্ধতিতে শিক্ষা দেওয়া হবে, এতে জিসিপিআই বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে গেল। একদিকের বা এক শ্রেণীর মতামত হলো এই টাকাটা প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হোক, আরেক শ্রেণী পাশ্চাত্য শিক্ষার পক্ষ
অবলম্বন করলো। যারা প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে মতামত দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে ওরিয়েন্টালিস্ট, আর যারা পাশ্চাত্যবাদী শিক্ষার ক্ষেত্রে মতামত দিচ্ছে তারা হলো অ্যাংলিসিস্ট। এই অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্ট এদের বলা হচ্ছে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী। এই ক্ষেত্রে সহজভাবে মনে করার জন্য আমি একটি সূত্রের কথা বলতে পারি। সেই ক্ষেত্রে বলা যেতে পারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদীদের ক্ষেত্রে একটি সূত্র, সেটি হলো পি কে ডাব্লিউ। পিকেডাব্লিউ একটি শর্ট টার্ম, মনে রাখার জন্য আমি বলেছি। যারা প্রাচ্যবাদী তিনজনের বিখ্যাত ব্যক্তি, একজন হলেন প্রিন্সেপ, আরেকজন হলেন কোলব্রুক, আরেকজন হলেন উইলসন। প্রাচ্যবাদী এবং এরা হলেন প্রাচ্যবাদী। যদি প্রাচ্যবাদী কারা পরীক্ষায় আসে তাহলে মাথায় রাখবে এই সূত্রটি পিকেডাব্লিউ। আর যদি পাশ্চাত্যবাদী হয় তাহলে হবে এমএএসকে। এমএএসকে বা মাস্ক। এম এ মেকলে, এতে আলেকজান্ডার ডাফ, এস সন্ডার্স এবং কেতে কলভিন। এই মাস্ক এবং পিকেডাব্লিউ এর মাধ্যমে প্রাচ্যবাদী কারা এবং পাশ্চাত্যবাদী কারা এই সহজ সূত্রের মাধ্যমে মনে রাখার তোমাদের সুবিধা হবে। এরপরে এই যে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি হয়েছিলেন লর্ড বেন্টিং এর আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে, তিনি এই সময়ে দাঁড়িয়ে কিছু মন্তব্য করেছিলেন যেটি ভারতবর্ষের শিক্ষার সম্পর্কে নেগেটিভ এবং ভারতবাসীর সম্বন্ধে একটা নেগেটিভ মন্তব্য। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আ সিঙ্গল সেলফ অফ এ গুড ইউরোপিয়ান লাইব্রেরি ইজ ওর্থ দ্য হোল নেটিভ লিটারেচার অফ ইন্ডিয়া অ্যান্ড আরাবিয়া। একটা ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাক, একটা ভালো ইউরোপীয় লাইব্রেরিতে একটি যে তাকে যা বই আছে তা ভারতের এবং আরবের সমস্ত দেশীয় সাহিত্যের সমান। একটা ইউরোপীয় তাকে যা বই আছে সেটা এত বেশি জ্ঞান রাখে যে সমস্ত ভারতীয় এবং আরবীয় সাহিত্য হলেও তার সমকক্ষ কখনো হতে পারবে না। তিনি পাশ্চাত্যবাদের প্রবল সমর্থক ছিলেন। পাশ্চাত্য সাহিত্য, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের তিনি প্রবল সমর্থক ছিলেন। তিনি ভারতীয় শিক্ষাকে হেয় করেছিলেন। পাশ্চাত্য শিক্ষা তিনি চালু হোক, তিনি এই মতামতই দিলেন স্বাভাবিকভাবে। তিনি 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে একটি প্রস্তাব দিলেন যে যেটাকে মেকলে প্রস্তাব বা মেকলে মিনিটস অন ইন্ডিয়ান এডুকেশন নামে পরিচিত। তিনি পাশ্চাত্য শিক্ষার সমর্থন জানিয়ে তিনি এই প্রস্তাবগুলো দিলেন। তার প্রস্তাবে কি কি লেখা ছিল এবার একটু জেনে নিই। মেকলের প্রস্তাবে কি কি লেখা ছিল? তিনি বললেন যে শিক্ষার মাধ্যম হোক ইংরেজি, অর্থাৎ ইংরেজিতেই যাতে পঠন পাঠন হয়। প্রাচ্য শিক্ষা অকেজো, প্রাচ্য শিক্ষা বা ভারতীয় শিক্ষা বা এশীয় শিক্ষা সেটা কোনো কাজের না এবং অপ্রয়োজনীয়, খুবই নিম্নমানের, বৈজ্ঞানিক চেতনা তার মধ্যে নেই। প্রশাসনিক প্রয়োজনের ক্ষেত্রে, অর্থাৎ ইংরেজরা আমাদের দেশে থাকবে, তারা বিভিন্ন ধরনের কর্মে ভারতীয়দের নিযুক্ত করবে, সেই ক্ষেত্রে যারা ইংরেজি শিখবে তাদের লাভ হবে। প্রশাসনিক প্রয়োজনের জন্য ইংরেজি শেখা দরকার। তিনি একটি তত্ত্ব তুলে ধরলেন কিভাবে ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষাটা ছড়িয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রে তিনি ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন তত্ত্ব বা ক্রমনিম্ন পরিশ্রুত নিয়ম বলে একটি নিয়ম কথা বললেন। এখানে একটা ছবি তোমরা দেখতে পাবে যে কিভাবে জল ফিল্টার হয়। বিভিন্ন ধাপে ধাপে জল কিন্তু ফিল্টার হয়। তিনি একই রকমভাবে এই উপরের স্তরের মানুষদের ইংরেজি শিক্ষা দেওয়া হবে। তারপরে তার থেকে ধাপে ধাপে নিম্ন স্তরের মানুষদের মধ্যে ইংরেজি শিক্ষা ছড়িয়ে পড়বে, এমন একটি তত্ত্ব তুলে ধরলেন। অর্থাৎ কিছু মানুষকে ইংরেজি শেখানো হবে যারা সমাজের একটু উচ্চ শ্রেণীর মানুষ। তারপর তাদের মাধ্যমে আস্তে আস্তে ইংরেজি শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে পড়বে। তার এই মেকলের এই তত্ত্ব, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা ক্রমনিম্ন পরিশ্রুত নিয়ম, যেভাবে জল ফিল্টার হয় একই নিয়মে সেই তত্ত্ব তিনি তুলে ধরলেন। তিনি একটি সম্প্রদায় তৈরি করতে চাইলেন, একটি কেরানি সম্প্রদায়, যারা ভারতীয় হবে মনে প্রাণে, যারা ইংরেজ হবে কিন্তু ভারতীয় হবে, এমন একটি শ্রেণীকে, সম্প্রদায়কে তুলে ধরার কথা বললেন। মেকলের প্রস্তাব কিন্তু গৃহীত হলো। মেকলে যে প্রস্তাব দিলেন, অর্থাৎ ইংরেজি শিক্ষার বা পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে তার এই প্রস্তাব 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ মেকলের এই প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছিল। তাহলে স্বাভাবিকভাবে বলা যায় এই প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী এই যে লড়াইয়ে স্বাভাবিকভাবে পাশ্চাত্যবাদীরা জয়ী হলো। এবার পরের একটু একটি আলোচনায় এখানে অকল্যান্ড মিনিটের কথা বলেছে।
মেকলের প্রস্তাব তো সমর্থিত হলো 1839 খ্রিস্টাব্দে। এরপরে অকল্যান্ড মিনিট, যিনি বললেন, এই অকল্যান্ডও কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলেন জর্জ অকল্যান্ড। 1836 খ্রিস্টাব্দ থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি গভর্নর জেনারেল ছিলেন। তিনি তার মিনিটে বললেন যে কিছু টাকা প্রাচ্য শিক্ষায়ও ব্যয় করা হবে। অর্থাৎ তার এই মিনিটে কিন্তু প্রাচ্য শিক্ষার ক্ষেত্রেও অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। এই ছিল আজকের প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।